মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর ছোট ভাইয়ের লেখাপড়ার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বাস্কেটবল ও ড্রোন উপহার, সন্তানহারা বাবাকে সান্ত্বনা। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা পর্যালোচনা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত জানাতে অধীর অপেক্ষায় দিল্লি, বললেন ভারতীয় হাইকমিশনার। হবিগঞ্জে ছাত্রদল নেতা সহ 11 জনকে আসামি করে এনসিপির মামলা। আগের পথেই হাঁটছে সরকার, নাহিদ ইসলামের মন্তব্য। জুলাই আন্দোলনের 30 জুলাই লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালন ফ্যাসিস্ট সরকারের, জনতার প্রত্যাখ্যান। বিপ্লবের লাল রঙে রাঙানো হয় ফেসবুকের প্রোফাইল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যেই হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর বেদনার গল্প। যে কিনা মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোনকে হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল। শিশুটির লেখাপড়ার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তার স্বপ্নের কথা শোনেন প্রধানমন্ত্রী, সান্ত্বনা দেন সন্তানহারা বাবাকে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত 27 জুলাই অনুষ্ঠিত নতুনকুড়ি স্পোর্টসের সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেয়া দুটি হাত আর চোখে মুখে উচ্ছ্বাসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। এই হাসির পেছনে রয়েছে মর্মান্তিক এক বাস্তবতা। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল দুটি আলাদা ভবনে। তাহসিন তখন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আর তাসনিয়া পড়ত 8ম শ্রেণীতে। যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের ভবনে। বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে। কারো কাছ থেকে শুনেছিল স্যালাইন ও পানির প্রয়োজন। বড় বোনের জন্য ছোট্ট দু হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দাঁড়িয়েছিল তাহসিন, কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে কাগজে লিখেছিল, আমার অনেক কষ্ট, প্রিয় বোনটাকে অনেক বেশি মিস করি আমি, ওই ছিল আমার বেস্ট ফ্রেন্ড। বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণ খোলা হাসি আর দেখা যেত না। কিন্তু গত 27 জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানে দেখা মিলল অন্য এক তাহসিনের। দু হাত বাড়ানো তার হাস্যোজ্জ্বল ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন ছবির সেই হাসিমাখা শিশুটির এক হৃদয় বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তাহসিনের পরিবারের খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সে 7ম শ্রেণীতে পড়ছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরও একটি ছোট বোন রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজ খবর নেন এবং বড় হয়ে কি হতে চায় তা জানতে চান। তাহসিন জানায় সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। এছাড়া এমন কিছু করতে চায় যার মাধ্যমে মানুষের উপকার হয়। আলাপচারিতায় তাহসিন জানায় তার শখ ফুটবল খেলা। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কক্ষ ঘুরে দেখেছে তাহসিন। মুগ্ধ চোখ দেখে সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা। বাবার মোবাইল ফোন দিয়ে সেলফিও তোলে সে। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য ভারত অধীর আগ্রহ অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হলে এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে দিল্লি আশাবাদী। এদিকে ভারতের আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি বছর 12 জুন বাংলাদেশে আসার পর এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা আহমেদের সঙ্গে। এ সময় তারা নানা বিষয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হলে দুদেশের মধ্যে নানা ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। Thing is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward. Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. এরপর ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সৌজন্য সাক্ষাতে বিস্তারিত আলোচনা না হলেও তিনি জানান, সমতার ভিত্তিতেই দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন তিনি। দুদেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি, এবং এই বিষয়ে আমরা দুজনেই ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনও বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এইটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ, আমরা সেখানে যাব। বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক রাখবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। সদস্য করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং জয়নাল আবেদিন ফারুককে। এছাড়াও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং জয়নাল আবেদিন ফারুক, অর্থ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের সচিব। রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা 6:30টায় রাজধানীর গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গতকালই সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের আব্দুল লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার না হলে রবিবার সোমবার ট্রাইব্যুনালে তিনি নিজেই আত্মসমর্পণ করতেন। হবিগঞ্জে বিএনপি এনসিপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এ মামলায় অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী মুবিন বাদী হয়ে এ মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িতে হামলা হয়। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি করা হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সরকার আগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তারা। এর আগে বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে গেলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের বাধার মুখে পড়েন তারা। বিকেল ৩টায় হবিগঞ্জের উদ্দেশ্যে আসার পথে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী মুছাই নামক স্থানে পুলিশ এনসিপির গাড়িবহর আটকে দেয়। এ সময় পুলিশের সাথে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বাকবিতণ্ডা হয়। পরে সেখানেই অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ, তবে সবকিছু রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশে যে একটি সুযোগ এসেছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তরুণ সমাজকে তা কাজে লাগাতে হবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দ্য বাংলাদেশ ডায়ালগ টিভিডি ও আহসানুল্লাহ ডিবেটিং ক্লাবের যৌথ উদ্যোগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এক বিতর্ক প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৮২টি দল এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরেন তিনি। বলেন, সবার সামনে দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছে। এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই জন্য আমি বলছি কথাগুলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত অতিথি ফিরে এসে প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে। এটা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল যে তিনি অন্য কোনো কথা বলেননি। তিনি চেয়েছেন যেখানে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা কাজ শুরু করেছে। আর্থিক সমস্যা সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে বলে জানান মির্জা ফখরুল। তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে একই দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন অন্যান্য বক্তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 2024-এর 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে সেদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকে প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর পথে কাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়ে গোটা জাতির মননে। 2024 সালের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালন করছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া আওয়ামী লীগ সরকার। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন।
তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা। ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি আদালত। ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে। শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য, যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে? সে সময় শিক্ষার্থীদের মুক্তির দাবি ও গণহত্যা বন্ধে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে লন্ডন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। একই সাথে বিএনপি ও ছাত্রদলকে রাজপথে সক্রিয় নির্দেশনা দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী। কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেখামাত্র গুলির নির্দেশ দেয় এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নও। সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন তখনকার সরকারের মন্ত্রীরা। তাদের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুকে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। 2024 সালের 30 জুলাই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটতে শুরু করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মাইগ্রেশন ফিল্ম ফেস্টে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। গত বছর প্রায় $35 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু বিদেশে কর্মসংস্থানের আশায় অনেক তরুণ দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছেন। মন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসন নিয়ে জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু অভিবাসীদের মানবিক সংকট তুলে ধরলেই হবে না, নীতি নির্ধারণের কোথায় দুর্বলতা রয়েছে এবং কিভাবে তা দূর করা যায় সেটাও চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা প্রয়োজন। সপ্তাহখানেকের বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বুধবার রাত থেকে শুরু হয় এ হামলা। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের উপর হামলার জবাবে ইরানে আবারও সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলার কড়া জবাবের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই ইরানে আঘাত হানতে শুরু করেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে দক্ষিণ ইরানের বুশেহর, খুজেস্তান, বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা হয়েছে। একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর উপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের 4 উপদেষ্টা নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইরাকের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের আঘাতের কড়া জবাব দিতে একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন।
খেলার খবর। টি-20 পর এবার বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটনকে নতুন অধিনায়ক করেছে বিসিবি। আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিটন। মিরাজের নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট বিসিবি। আলোচনার মাধ্যমেই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সাদা ও লাল বলে দুজন অধিনায়ক রাখতে চায় বোর্ড। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয় বেশ কয়েকটি বিষয় নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আগামী বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত। 2024 সালে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। 2 বছর পর এবার তাকেও নেতৃত্বের জায়গা ছেড়ে দিতে হলো। সাদা বলে টি-20 পর ওয়ানডে নেতৃত্ব লিটন দাসের কাঁধে তুলে দিয়েছে বিসিবি। 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকায় দল গঠনে সাম্প্রতিক বিড়ম্বনায় সাদা ও লাল বলে 2 অধিনায়ক তত্ত্বে ফিরল বোর্ড। টেস্টের নেতৃত্বে আছেন শান্ত। এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসিনি। I personally think and my board personally think we should be 2 captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। And Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। He has on and off he has been doing it. T20 has done well and I am hopeful and I wish him all the very best যে he will take this team forward. Process যেটা মেনটেন করার কথা আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট। এবছর বাংলাদেশে সিরিজ খেলতে ভারতের সফর নিয়ে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পায়নি বিসিবি। আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশটির সম্মতির চেষ্টা করছে বোর্ড। জানাতনভাবে না করে মানসম্মতভাবে বিপিএল আয়োজন করতে চান সভাপতি তামিম ইকবাল। আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। টি-20 ও ওয়ানডেতে সহ অধিনায়ক থাকছেন তাওহিদ হৃদয়। টেস্টে শান্ত ডেপুটি মেহেদী হাসান মিরাজ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর ছোট ভাইয়ের লেখাপড়ার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বাস্কেটবল ও ড্রোন উপহার, সন্তানহারা বাবাকে সান্ত্বনা। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা পর্যালোচনা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত জানাতে অধীর অপেক্ষায় দিল্লি, বললেন ভারতীয় হাই কমিশনার। হবিগঞ্জে ছাত্রদল নেতা সহ 11 জনকে আসামি করে এনসিপির মামলা, আগের পথে হাঁটছে সরকার, নাহিদ ইসলামের মন্তব্য। জুলাই আন্দোলনের 30 জুলাই লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালন ফ্যাসিস্ট সরকারের। জনতার প্রত্যাখ্যান, বিপ্লবের লাল রঙে রাঙানো হয় ফেসবুকের প্রোফাইল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ ড্রপটেপ। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।